নমস্কার বন্ধুরা, এবং বিকল্পের এই দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যারা আজকের এই পর্ব অথবা এই সংখ্যাটি দেখছেন। এবং বিকল্পের পথ চলা শুরু 1998 সালে, গত শতাব্দীর 9-এর দশকের শেষ ভাগে। এবং বিকল্পের আয়োজনে নানা ধরনের অনুষ্ঠান, সেমিনার আয়োজিত হয়েছিল। এমনই একটি উল্লেখযোগ্য সেমিনার যার বিষয় ছিল জীবনানন্দ একজন ক্ষতিকারক, সংক্রামক ও প্রভাবশালী কবি। বক্তা ছিলেন কবি অরুণেশ ঘোষ, কবি উৎপল কুমার বসু, কবি কালীকৃষ্ণ গুহ এবং কবি ও গদ্যকার অলোক গোস্বামী। পরবর্তীতে 12 বছর পূর্তির অনুষ্ঠানে কবি উৎপল কুমার বসুর হাত ধরে এবং বিকল্পের ওয়েবসাইটের পথ চলা শুরু হয়। আমরা এই যাত্রাপথে অনেক বন্ধু, শিক্ষক, কবি ও সাহিত্যিকের সান্নিধ্য পেয়েছি, সহযোগ পেয়েছি। তাঁদেরই অন্যতম ত্রিদীপ গুপ্ত। অনুষ্ঠানের শুরুতে তাকে নমস্কার জানাই, আমার প্রণাম জানাই। এবং বিকল্পের দ্বিতীয় পর্ব অথবা দ্বিতীয় সংখ্যা নিয়ে উপস্থিত হতে বেশ কিছুটা দেরি হলো আমাদের। এর একটাই কারণ আপনারা জানেন খুব ভালো করে, যে সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পেরোচ্ছি। সেখানে একের পর এক দুর্যোগ এসে আমাদের মানব জীবনকে, সমাজকে ব্যাহত করছে। কোভিড-19 সংক্রমণজনিত এই মহামারীর দিনেও গোদের ওপর বিস্ফোরার মতো সুপার সাইক্লোন আমফান পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার সাথে কলকাতা মহানগরীকেও বিধ্বস্ত করে দিয়েছে। বহু মানুষের প্রাণ গেছে, ঘর গেছে, চাষের জমি লণ্ডভণ্ড হয়ে গেছে। সেখান থেকে উত্তরণের পথ খুঁজতে সুন্দরবন থেকে পূর্ব মেদিনীপুর সর্বত্রই আমরা যাচ্ছি। একমাত্র মানুষই পারে মানুষের হাত ধরতে এরকম দুর্দিনের দিকে। আমাদের অনুরোধ, আমফান বিধ্বস্ত এই মানুষদের পাশে আপনারা দাঁড়ান। যার পক্ষে যেটুকু সামর্থ্য রয়েছে আমাদের, সেটুকু নিয়েই আমরা তাদের পাশে দাঁড়াবো। ততক্ষণ আমরা বরং সেই বিধ্বস্ত সময়ে মন খারাপের কথা না বাড়িয়ে একে অন্যের প্রতি সহমর্মিতার কথা বলি। মানুষ হিসেবে বোধ হয় এটিই আমাদের অন্যতম প্রধান কর্তব্য। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও, মানুষ বড় কাছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় কাছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। ওইখানেতে ঘর ছিল মা, এইখানেতে জমি, হারিয়ে গেছে সন্ততিরা, হারিয়ে গেছি আমি। অন্ধকারে, অন্ধ রাতে, স্কুল বাড়ি আন্ধার,
গা ঘেঁষাঘেঁষি গ্রামকে গ্রাম নিজেদের বাঁচবার। লড়াই লড়ছি মহামারী, লড়াই লড়ছি প্রাণ, ত্রাণ শিবিরে লক্ষ মানুষ চাইছি পরিত্রাণ। হাজার হাতির পায়ের ধুলোর ভয়াল ঘূর্ণিঝড় উপড়ে দিল ক্ষেতের ফসল, হাজার হাজার ঘর। বাঁধের মাটি আলগা হলো ভরা কোটালের আগে, বাতাস সাগর ফুঁসছে রাগে অচেনা তাণ্ডবে। সুন্দরী গাছ, গড়ান হেতাল, মাতলা বিদ্যা ধরি, মুহূর্তে সব ছারখার, জল, নদী আর নগরী। সূর্যোদয়ের সকাল এখন কান্নার স্রোতে ভাসে, লণ্ড ভণ্ড তিলোত্তমা বেঁচে থাকে আশ্বাসে। ক্ষত যা কিছু, ক্ষতি যা কিছু, গ্রাম ও নগরী জুড়ে অতিকায় কালো ধ্বংসের দিন কান্নাই আসে মুড়ে। তবুও মানুষ বাড়ায় দুহাত, মানুষের হাত ধরে, মারের সাগরে বৈঠা শক্ত টলবে না আর ঝড়ে। মানুষ বড় কাছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় কাছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়, লাল জামা গায়। এই রাজা আসে, ওই রাজা আসে, জামা কাপড়ে রং বদলায়, দিন বদলায়। সত্যি সাধারণ মানুষের দিন
বোধহয় বদলায় না। সারা বিশ্ব জুড়ে আজ মানুষ নানানভাবে বিপর্যস্ত, নানানভাবে মানবাধিকার লঙ্ঘিত। এই অসময়ে, এই দুর্দিনেও তাঁকে মনে পড়ে আমাদের। দেখতে দেখতে শতবর্ষ অতিক্রান্ত। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় 100 বছরে পা দিয়েছেন। বাবার জন্ম 1920 সালের 2 সেপ্টেম্বর বেজগাঁও গ্রামে, তখনকার ভারতবর্ষের ঢাকা জেলার বিক্রমপুরে। তিনি হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও সুরবালা দেবীর পুত্র। বাবারা ছিলেন 8 ভাই আর 7 বোন। আর আমরা 5 ভাই বোন, অর্চনা, রুদ্র, বুদ্ধদেব, কেয়া, মিত্রা, আমি। ঠাকুমাকে দেখেছি অনেকটা সময়। আমাদের একান্নবর্তী পরিবারের সেই বাড়ি 14 ঢাকুরিয়া স্টেশন রোড, সেখানেই বড় হয়েছি আমরা, কিন্তু ঠাকুরদাকে দেখিনি। শুনেছি 1944 সালে তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার ইচ্ছে অনুযায়ী সে বছরেই আমাদের বাবা আর মার বিয়ে হয়। বাবার কর্মজীবন শুরু হয়েছিল জ্যাঠামশাই শচীন্দ্রনাথের ঢাকুরিয়া ব্যাংকিং কর্পোরেশনে। বিভিন্ন সময় জগৎবন্ধু এবং বাঘাযতীন স্কুলেও শিক্ষকতা করেছিলেন তিনি। বাবার পরবর্তী কাজ 1956 থেকে তার মামার টিপাড়া ত্রিপুরা ট্রি কর্পোরেশনের কলকাতা অফিসে, কিন্তু বেশ কয়েক বছর কাজ করে চাকরির টানাপোড়েন থেকে নিজেকে মুক্ত করেন তিনি। তুরতুরি বীরেন্দ্র চট্টোপাধ্যায় পাঠ্য বই, প্রথাগত স্কুল কলেজ, ধরাবাঁধা চাকরিতে বাধা পড়েননি, যদিও বাস্তব আর সাংসারিক জীবনে এর জন্য তাকে অনেক খেসারত দিতে হয়েছিল। কবিতাই ছিল তার কাজ, জীবিকা, ভালোবাসার পৃথিবী তার স্বপ্ন। তাই অভালোবাসা, অন্যায়, বিভেদ, হিংসার বিরুদ্ধে সবসময় সজাগ, মুখর থাকত কবির মন আর কলম। বাবার ছিল খুব ভুলো মন। লিখতে বসলেই কলম কোথায় গেল, চশমাটা পাচ্ছি না, লেখার খাতা, সিগারেট প্যাকেট খুঁজে আন, এই চলতো সবসময়। হাঁক পড়তো, কলমটা দিয়ে যা তো মিঠুন। তাকিয়ে দেখতাম কাগজ কলম তো দিব্যি সামনেই রয়েছে, ও চশমাটা নেই চোখে। দৌড়ে চশমা এনে দিতে হতো। খেতে আর খাওয়াতে দুটোতেই বাবার খুব আনন্দ। মিষ্টি খেতে ভালোবাসতেন। সিঙ্গারা, জিলিপি আর অমৃতি খুব প্রিয়। আমাদের প্রত্যেকের জন্মদিনে ঘুম থেকে উঠেই সিঙ্গারা আর জিলিপি নিয়ে আসতেন। সুযোগ পেলে মার সঙ্গে হাত লাগিয়ে লুচি, নিমকি ভাজা, এমনকি আম পুড়িয়ে শরবত বানানো, লেবু, লঙ্কা, আম দিয়ে আচার বানাতেন মাঝে মাঝে। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শতবর্ষ চলছে। কবির জন্ম 1920 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর এবং মৃত্যু 1985 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর। প্রেম, প্রকৃতি, চারপাশের মানুষ, সামাজিক আন্দোলন ইত্যাদি তার কবিতার মূল উপকরণ। তার কাব্যকে ঘিরে আছে তীব্র সচেতনতা ও দায়বদ্ধতা। সমাজতন্ত্রের ওপর বিশ্বাস এবং আস্থা তার কবিতা এবং জীবনকে নিয়ন্ত্রণ করেছে। এই দৃঢ় বিশ্বাসের জন্যই তার রাজনৈতিক আন্দোলনে যোগদান, জেলযাত্রা এবং কবিতা। এই বিশ্বাস থেকেই তার দলের সঙ্গে মতবিরোধ এবং নিজেকে দল থেকে সরিয়ে আনা। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে গ্রহচ্যুত 1942, রানুর জন্য 1952, লখিন্দর 1956, ভিসা অফিসের সামনে 1967, মহাদেবের দুয়ার 1967, মানুষের মুখ 1969, ভিয়েতনাম ভারতবর্ষ 1974, আমার যজ্ঞের ঘোড়া 1985। এছাড়া তিনি অনেক কাব্যগ্রন্থ অনুবাদ করেছেন। তার সম্পাদিত কবিতা বুলেটিনের সংখ্যাও 25-এরও বেশি। কবির কবিজীবন বাংলা সাহিত্যের ইতিহাসে স্মরণীয়, কারণ তিনি
মূলত ছোট পত্রিকার কবি এবং তার কোনো কবিতা কোনো বড় পত্রিকায় ছাপা হয়নি। কোনো বড় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা না থাকা সত্ত্বেও তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ক্যান্সারে আক্রান্ত অবস্থায় শেষ শয্যায় অনেক অনুরোধে তিনি তার দুটি কবিতা একটি প্রতিষ্ঠিত পত্রিকায় ছাপার অনুমতি দিয়েছিলেন। তার কবিতা সংক্ষিপ্ত এবং সংকেতময়। ন্যাংটো ছেলে আকাশে হাত বাড়ায়, যদিও তার খিদে পুড়ছে গা। ফুটপাতে আজ লেগেছে জোছনা, ন্যাংটো ছেলে আকাশে হাত বাড়ায়, যদিও তার খিদে পুড়ছে গা। ফুটপাতে আজ লেগেছে জোছনা, চাঁদ এসে তার কপালে চুমু খায়, চাঁদ এসে তার কপালে চুমু খায়, চাঁদ এসে তার কপালে চুমু খায়, চাঁদ এসে তার কপালে চুমু খায়। লুকিয়ে মোছেন চোখের জল মা, ফুটপাতে আজ লেগেছে জোছনা। ন্যাংটো ছেলে আকাশে হাত বাড়ায়, যদিও তার খিদে পুড়ছে গা। ফুটপাতে আজ লেগেছে জোছনা। সেটা ছিল 1984 অক্টোবর মাস। আমি চাকরি করতাম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায়। তার লম্বা ট্রেনিং ইনস্টিটিউট শেষ করে প্রায় 10 মাস পরে মহানন্দে বাড়ি ফিরছি। ভোরবেলা সারা শরীরে ক্লান্তি, চোখ ভেঙে ঘুম। মা দরজা খুলে দিলেন। আচ্ছা মা, বিল্টু কেন হাওড়া স্টেশনে যায়নি গো? আমাকে আনতে যাওয়ার কথা ছিল। ওকে দেখছি না, বাবা কোথায়? মা বললেন একটু ঘুমিয়ে নে, বলছি পরে। আমার এক নিমেষে ভয়ঙ্কর আতঙ্ক। কি হয়েছে মা? মেডিকেল কলেজ হাসপাতালে তোর বাবার অপারেশন হয়েছে কাল। বিল্টু ওখানেই। কিসের অপারেশন? ক্যান্সার, ফুসফুসে। সেদিন সকাল থেকে আমার জীবনের, আমাদের বাড়ির সকলের জীবনে সাংঘাতিক একটা তোলপাড়, ওলটপালট হয়ে গেল। মেডিকেল কলেজ, ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে কত মাস যে কেটে গেল। বাবা একবার দুবার বাড়ি ফিরলেন, কয়েকদিন করে থাকলেন, কিন্তু জীবন ফিরে পেলেন না। ক্যান্সারের সঙ্গে 10 মাস যুদ্ধ করে বাবা চলে যান 1985 সালের 11ই জুলাই। মেডিকেল কলেজ ও হাসপাতালের থোরাসিক সার্জন ডাক্তার ভূমেন্দ্র গুহরায়, যিনি একজন বড় কবিও, বাবার রোগ শনাক্ত করেছিলেন, অপারেশন করেছিলেন এবং বেশ কয়েক মাস নিষ্ঠার সঙ্গে চিকিৎসা করেছিলেন। এরপর ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে আরও কয়েক মাস ডাক্তার সরোজগুপ্তর চিকিৎসায় থেকে বাবা বাড়ি ফিরলেন, যখন নিরাময় ও বেঁচে থাকার সম্ভাবনা আর নেই। শেষ সময় পর্যন্ত ডাক্তার ভোলানাথ চক্রবর্তী বাবার হোমিওপ্যাথি চিকিৎসা চালিয়ে গেলেন।
একদিন তিনি এসে দেখে জানালেন যে কোনো সময় দ্বীপ নিভে যেতে পারে। তাই ঘটেছিল ঠিক তার পরের দিনই। বাবা যখন যান তার বয়স ছিল মাত্র 65। আমাদের মা রানী ভবানীর বয়স 57, আমার 29, আমার মেয়ে ঝুমরি পৌলমীর বয়স 7-8। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়, লাল জামা গায়। এই রাজা আসে, ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা, কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে চলবে। পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে, এখনো চলবে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়। পাগলা মেহের আলী দুই হাতে দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়। সব ঝুঠ হায়, সব ঝুঠ হায়, সব ঝুঠ হায়, সব ঝুঠ হায়। জননী জন্মভূমি, সব দেখে সব শুনেও অন্ধ তুমি, সব জেনে সব বুঝেও বধির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুরের ভাত কেড়ে খায়, দেয় কুকুরকে হাততালি। তুমি বদলাও না, সেও বদলায় না, শুধু পোশাকের রং বদলায়, শুধু পোশাকের ঢং বদলায়। আমার ভারতবর্ষ 50 কোটি নগ্ন মানুষের, যারা সারাদিন রৌদ্রে খাটে, সারা রাত ঘুমোতে পারে না ক্ষুধার জ্বালায়, শীতে। কত রাজা আসে যায়, ইতিহাসে ঈর্ষা আর দেশ আকাশ বিষাক্ত করে, জল কালো করে, বাতাস ধোঁয়ায় কুয়াশায় ক্রমে অন্ধকার হয়। চারদিকে ষড়যন্ত্র, চারদিকে লোভীর প্রলাপ, যুদ্ধ ও দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে চুমু খেতে খেতে। মাটি কাঁপে সাপের ছোবলে, বাঘের থাবায়। আমার ভারতবর্ষ চেনে না তাদের, মানে না তাদের পরোয়ানা। তার সন্তানেরা ক্ষুধার জ্বালায়, শীতে, চারিদিকের প্রচণ্ড মারের মধ্যে আজও ঈশ্বরের শিশু, পরস্পরের সহোদর। বাবা অসাধারণ মানুষ, কবিতা ছাড়াও ভালোবাসা ও মানবিকতার জন্য, জনক ও পিতা মানুষটির জন্য। আমার কথা শেষ করি 1983-তে লেখা তার একটি কবিতা দিয়ে। 1985-র 26শে জুন মৃত্যুর 2 সপ্তাহ আগে এটি সংশোধন করেছিলেন তিনি। কবিতার নাম কন্যার জন্য একটি কবিতা। সারা বছর ফুল থাকে না, গানের পাখি সারা বছর গান গায় না, তবু স্বপ্ন থাকে, চেনা মানুষ সারা বছর কাছেই থাকে। ফুল না থাকুক, মানুষ থাকে। এবং বিকল্পের এই দ্বিতীয় পর্বে এবারে আমরা শুনে নেব দুটি স্মৃতিচারণ, কবি প্রণব কুমার মুখোপাধ্যায় ও কবি শম্ভু রক্ষিতকে নিয়ে। রূপান্তর। সেই শান্তি ভবন ধ্রুবন কোথায় গেল? গীতিনাট্যের এই পাথুরে সংলাপ অমর ভাস্কর্য হয়ে ফুটে উঠল 50 বছর পরে নৃত্যনাট্য মায়ের খেলায় অমরেরই কণ্ঠের এক গানে, আমার নিখিল ভ্রমণ হারালাম আনজি। এই গানই যখন জায়গা করে নিল বিতবিধানের দ্বিতীয় খণ্ডে প্রেম পর্যায়ে,
প্রেম বৈচিত্র্য উপপর্যায়ে দু একটি শব্দের ঘটল ঈষৎ রূপান্তর। সবই জানা ছিল, শুধু জানা ছিল না যে প্রায় 70 বছর পরে সদ্য ফোটা ফুল হয়ে ধরা দেবে এই গান, যার প্রতিটি পাপড়ি উন্মোচিত করে দেখাবে সবে মাকে হারানো এক তরুণী। সেই উচ্চারণে প্রতিটি পাপড়ির উপর ফোঁটায় ফোঁটায় ক্রমশ ঝরে পড়তে থাকবে শিশির, অলক্ষ্য অশ্রুবিন্দুর স্ফটিক চিহ্ন। সেই মায়া মুহূর্তে চোখের বাইরে থাকা সাথী বসুকে বারবার চোখের আলোয় যখন দেখছিল শ্রবন্তী, টিভি চ্যানেলের পর্দায় এক ঐতিহাসিক সৃজনের সাক্ষী হয়ে আমরা দেখছিলাম এই গানের এক নতুন রূপান্তর। যখন করোনা সংক্রমণের ভয়ে আমরা গৃহবন্দী জীবনযাপন করছি, লকডাউনের মধ্যে বাস করছি, এবং এমন একটা সময় যখন আমফান সাইক্লোনের প্রভাবে আমরা বিধ্বস্ত হয়ে উঠেছি, ঠিক সেই সময় খুব নিঃশব্দে চলে গেলেন কবি প্রণব কুমার মুখোপাধ্যায়, যাকে আমরা প্রণবদা বলেই ডাকতাম, যার সঙ্গে আমাদের ব্যক্তিগত অনেকেরই সম্পর্ক, বিশেষ করে তার পরবর্তী প্রজন্মের কবিদের সঙ্গে তার যোগাযোগ ছিল অবিচ্ছেদ্য। এমন একটি স্নেহপ্রবণ মানুষ চলে গেলেন খুব নিঃশব্দেই বলা যায়, কেননা সে সময় আমরা অনেকেই তার চলে যাওয়ার সময় তার পাশে গিয়ে দাঁড়াতে পারিনি। কবি হিসেবে প্রণব কুমার মুখোপাধ্যায়ের সময় 50-এর দশক। 50-এর দশকের আরও যে সমস্ত কবিরা আছেন তাদের পাশে তার নাম উচ্চারিত হয়, কারণ এই দশকের প্রথম থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেছেন। মাত্র 16 বছর বয়সে দেশ পত্রিকায় তার কবিতা বেরিয়েছে, এবং তার কিছুদিন পরেই প্রেমেন্দ্র মিত্র আকাশবাণীতে তাকে ডেকে নিয়েছিলেন কবিতা পড়ার জন্য। এছাড়াও তার অনেকগুলো পরিচয় ছিল, যেমন তিনি একসময় রবীন্দ্রসঙ্গীত শেখার চেষ্টা করেছিলেন এবং দেবব্রত বিশ্বাসের কাছে তার গান গাওয়া শুরু হয়েছিল। তিনি যখন কবি, খুব নামী কবি, তখনও তিনি শিশুদের জন্য অনেক রচনা তৈরি করেছেন। শিশু কিশোরদের জন্য তিনি আনন্দমেলা পত্রিকায় সত্য গন্ধ ছদ্মনামে ধাঁধা ও মজারু ছদ্মনামে মজার খেলা লিখতে শুরু করেছিলেন এই পত্রিকায়। এছাড়াও তিনি আনন্দবাজার পত্রিকায় অনেক ফিচারধর্মী লেখা লিখেছেন। দেশ পত্রিকার পক্ষ থেকে তিনি সঙ্গীত সমালোচক হিসেবে কাজ করেছেন। এছাড়াও তার আরেকটি বড় কাজ হয়ে আছে, যেটা হচ্ছে তিনি টেনিদা সমগ্র সম্পাদনা করেছেন। অনেক পুরস্কার পেয়েছেন, কিন্তু সেগুলো একজন কবির কাছে খুব একটা অর্থ বহন করে না। কিন্তু আমরা জানি যে প্রণবদার কবিতার মধ্যে সমসাময়িক বিষয়গুলো নানাভাবে উঠে এসেছে, এবং তিনি সমসাময়িক বিষয়, এমনকি ব্যক্তিগত মানুষ যাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক, এমন মানুষও তার কবিতার বিষয় হয়ে উঠেছে। যেহেতু একসময় রবীন্দ্রসঙ্গীত শেখার চেষ্টা করেছিলেন, তাই রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রনাথ তার জীবনে অনেকখানি জায়গা জুড়ে আছে। আমরা জানি যে প্রণবদা রবীন্দ্রসঙ্গীতের খুবই শুনতে ভালোবাসতেন, এমনকি মৃত্যুর আগেও যখন তার সেইভাবে জ্ঞান নেই, তখনও তিনি রবীন্দ্রসঙ্গীত বাজছে এবং তিনি সাড়া দিচ্ছেন, এরকম একটি ব্যাপার তৈরি হয়েছিল। খুব সম্প্রতি লেখা নয়, তবে তার একটি বইয়ে আমরা খুব বিষাদের একটি কবিতা আমরা পড়ার সুযোগ পেয়েছি। কবিতাটির কিছুটা অংশ আমি পড়ছি। কবিতাটির নাম স্বগত বিষাদ। কবিতাটি মৃত্যু চেতনার। সব ফেলে চলে যাব হে আনন্দ, হে গাঢ় বিষাদ, তোমাদের ফেলে রেখে প্রেম প্রীতি লোভ স্মৃতি ঘৃণা, সব ফেলে একদিন মিশে যাব হে করুণাহীনা, অনির্দিষ্ট অন্ধকারে
নামহীন রিক্ত স্বপ্নসাদ। আরেকটি কবিতা আমরা পড়ব যেখানে রবীন্দ্রনাথের সঙ্গে তার যে সম্পর্ক, রবীন্দ্রনাথের প্রতি তার যে শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা, সেখান থেকে লেখা। আমার রবীন্দ্রনাথ নিভৃত মুহূর্তে গানে গানে আমারই নিজস্ব ভাবনা উচ্চারণ করেন সমানে। আমার রবীন্দ্রনাথ সেই গীতাঞ্জলিতে আসীন, যেখানে বঞ্চিত করে বারবার বাঁচান আমাকে বহু বাসনার অতি ইচ্ছের সংকট থেকে, আর ক্রমে ক্রমে যোগ্য করে নেন বিপদের ত্রাণ নয়, দুঃখ জয় করার সাহস অজান্তে কখন ভরে দেন। এই রবীন্দ্রনাথের সূত্রে শান্তিনিকেতনের প্রতিও আমরা দেখেছি প্রণবদার অপার প্রীতি আমরা লক্ষ্য করেছি। অথচ তাকে বলা হয় কৃত্তিবাসের কবি। কৃত্তিবাসের পত্রিকায় সঙ্গে তার যোগ তো ছিলই, প্রথম দ্বিতীয় সংখ্যা থেকেই তার কবিতা প্রকাশিত হয়েছে। যদিও জীবনযাপনের দিক থেকে হয়তো কৃত্তিবাসের অন্য কবিদের সঙ্গে তার একটা পার্থক্য আমরা লক্ষ্য করি। এবং তার আরেকটি দিক আমি বলতে চাই, যেটি হচ্ছে তার স্নেহপ্রবণতার দিক। সমস্ত তরুণ কবিদের প্রতি, তার পরবর্তী প্রজন্মের কবিদের প্রতি তার যে ভালোবাসা এবং যে অসীম আগ্রহ নিয়ে তাদের লেখাপত্র তিনি পড়তেন, এটা সত্যিই আমাদের কাছে খুবই ভালো লাগার জায়গা। এত কাণ্ড হয়, একটা ছেলেরা এত উদ্যোগ নিয়ে করে, বিশেষ করে রাজীব, তাতে আমার মনে হয়েছিল এর পাশে আমার থাকা দরকার। কিন্তু মুশকিল এই যে আমি মাত্র একটা সংখ্যায় লিখতে পেরেছি, এবং এবারে রাজীব সেদিন বলল, দেখুন আপনার আমাদের শেষ সংখ্যা বেরোচ্ছে, আবার একটা লেখা দিন। শুনে আমার খুব খারাপ লাগলো এই কারণে যে আসলে আমাদের ভালোভাবে লেখার জায়গা, খোলা মনে লেখার জায়গা, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আগের নানান পত্রিকায় লেখার আমার অভিজ্ঞতা ছিল, সেখানকার লেখা পড়ে যে আনন্দটা পেতাম, মজাটা পেতাম, কেন জানি না আজকাল আমি আর সেটা পাই না। এমনও হয়েছে যে কোনো একটা পত্রিকা যেটা আমি আগে খুবই পড়তাম, এবং যেখানে পড়লে আমাদের সময় মনে হতো যে একটা সম্মান বাড়ল একজন লেখকের, সেরকম পত্রিকার সম্পর্কে এখন আর নেই। ধরুন বুদ্ধদেব বসুর কবিতাপত্র নেই, সঞ্জয়বাবুর পূর্বাশা নেই, এখন কি আছে? সাগরময় ঘোষ চলে যাওয়ার পর দেশ পত্রিকার এখন যে অবস্থা, সেটাও কিন্তু খুব একটা সুখকর বলে আমার অন্তত মনে হয় না। ফলে লিটল ম্যাগাজিনই ভরসা। একটা আছে কবি সম্মেলন, আর সেখানেই ছাড়া আর কোথায় লিখবে। সেই জন্যই লিটল ম্যাগাজিনগুলোর এখন দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে। তাদের মধ্যে একটা পত্রিকা যদি ঠিক মতো না চলতে পারে, এর থেকে দুঃখের তো কিছু নেই। কিন্তু আমি জানি না, রাজীবকে আমার বলার সাহস নেই, কারণ আমি তো কিছুই করতে পারি না। একটা লেখা বড় জোর দিতে পারি, তাতে কিছু হয় না, তাতে পত্রিকা বের করা যায় না। কিন্তু আমার খুব কষ্ট হবে এই ভেবে যে আমাদের লেখার জায়গা, ভালোভাবে লেখার জায়গা একটা কমে যাবে। শম্ভু সম্পর্কে কথা বলতে গেলে কেন জানি না খুব অবসাদগ্রস্ত বোধ করি। মানে মনে হয় আমাদের চারপাশ থেকে একটা এমন কিছু একটা ঘটে গেছে যাকে গ্রহণ করা খুব মুশকিল। আমরা এক সময় তো খুবই ঘনিষ্ঠ ভাবে মিশেছি। কফি হাউসে ছিল শম্ভু ঘর বাড়ি, আমরাও কয়েকজন কফি হাউসেই আমাদের সন্ধ্যাগুলো যাপন করেছি বলা যায়। আমাদের লেখাপড়া বেশি নেই, কিন্তু ওই আড্ডাটাই ছিল আমাদের এক ধরনের লেখাপড়ার জায়গা, যেখানে মনে পড়ে উৎপল কুমার বসু, পার্থপ্রতিম কাঞ্জিলাল, রণজিৎ দাস, আমরা এইসব আরো অনেকে ছিলেন, সবার নাম নাই বা বললাম বা মনেও পড়ে না। অনেক আড্ডা যে দিয়েছি, সেগুলো সবচেয়ে আশ্চর্য চরিত্র, সবচেয়ে বহিরাগত,
সবচেয়ে বিস্ময়কর চরিত্র ছিল শম্ভু। শম্ভু বস্তুত খুব একটা কথা টথা বলতো না, সে চুপ করে অন্যদের কথা শুনতো। মাঝে মাঝে কোনো কোনো প্রশ্নের উত্তরে সে বিপুল ভাবে বিদ্রুপ করতো বা বিদ্রুপের হাসি হাসতো। সেই হাসি আমরা যারা দেখেছি আমরা অবাক হয়ে দেখতাম তার হাসিটি। এখন তার যে অবস্থান ছিল সেই অবস্থানটাকে আমরা কেউ চিনতাম না, সেইটা এই যে অপরিচয়, আমরা যে শম্ভুকে চিনছি না, শম্ভু যে এটা জানে, এইখান থেকে সেই হাসির মানে গঠন, সে হাসিটা নির্মিত হতো। প্রধানত কবিতা লিখে খ্যাতি প্রতিপত্তি এইসব কথা উঠলেই তার হাসিটা বেরিয়ে আসতো বিরাট ভাবে। শম্ভু যে কবিতাটা লিখে বা যে দীর্ঘ কবিতা, যাকে মহাকবিতা বলাই উচিত, সেই কবিতার বইয়ের নাম প্রিয়ধ্বনির জন্য কান্না, সবাই জানে। সেটা লিখেছিল তো গত 20-22 বছরে। সেই 20-22 বছরের মধ্যেই তার সমস্ত সাহিত্য সম্পর্কে তার একটা অসাধারণ আশ্চর্য অন্যরকম ব্যক্তিক ধারণা গড়ে উঠেছিল। এই মহা কবিতাটির প্রথম বাক্যটি হয়তো উল্লেখ করা উচিত। তুমি ঈশ্বর কন্যা, তুমি আমাকে বিশুদ্ধ কবির জনক হতে সেদিন শেখালে। এই তুমি হচ্ছে ধরে নিচ্ছি তার প্রেমিকা। এই প্রেমের সম্পর্ক থেকে সে একজন কবির জনক হচ্ছে। তাহলে সে তো নিজেই কবি, সে কি করে কবির জনক হচ্ছে? অর্থাৎ তার ভেতর থেকে আর একজন কবি জন্ম নিচ্ছে। সেই কবি জন্ম নিচ্ছে, আমি একটা ব্যাখ্যা ইবাদত করি, সেই ঈশ্বর কন্যার শিক্ষায়, তার প্রেমের আবেগের থেকে সে প্রকৃত কবিতায় পৌঁছলো। কি কবিতা? না, বিশুদ্ধ কবির জনক হতে সেদিন শেখালে। বিশুদ্ধ কবি বা বিশুদ্ধ কবিতার যে ধারণা শম্ভু তখন কি করে পেয়েছিল, যখন আমরা জানি যে ফরাসি কবি মালারমের কাছ থেকে, ইয়েসের কাছ থেকে এই ধারণা এসেছিল, তা নিয়ে কথাবার্তাও হতো। শম্ভু কি করে জেনে গেল? সে তো পড়াশোনা বেশি করেনি, বা হয়তো বা করেছে আমরা জানি না। স্কুলের পড়া তো আর বড় কথা নয়, স্কুল কলেজের পড়ার। তা সেই বিশুদ্ধ কবির জনক হতে সে পেরেছিল। এই বিশুদ্ধ কবিতার হিসেবেই শম্ভুর এই কবিতাকে আমরা দেখতে পারি। এক অর্থে আমরা এই বইটাকে একটি অসাধারণ বই হিসেবে মনেও করি, এটাকেই মনে করি জটিলতম বাংলা কাব্যগ্রন্থ, এবং আমরা এর অর্থ বুঝতে চাই না, বুঝতে পারি না বলে একে সরিয়েও রাখি। এখন কথা হচ্ছে যে শম্ভু তাহলে এইরকম জিনিস কি করে লিখলো? এই যে যে সত্তাকে প্রসারিত করে সে এই জিনিস লিখলো, সেটা হচ্ছে আসলে একটা প্রতিষ্ঠান বিরোধী একটা অবস্থান থেকে। এই প্রতিষ্ঠান বিরোধী অবস্থান নিয়েই সে ভাষার বিরুদ্ধে, প্রচলিত ভাষা এবং বাচ্চার্থের যে নিয়ম তাকে অস্বীকার করলো। এখান থেকেই তার প্রতিষ্ঠান বিরোধিতার একটা শুরু বলা যায়। সে লিখলো শুধু নিজেকে চেনার জন্য কবিতা। যেমন সে লিখেছে, আজ আমার কাজ পৃথিবী ছোঁয়া, আর লোহিতাভ আমি,
আপন সৃজনশীল কর্ম নিয়ে একা নিষ্কলঙ্ক আমার মূর্তি জলের মতন সহজ মনে হয়। অগণ্য বিস্তৃতির স্তর সরিয়ে আমি এসে দাঁড়িয়েছি। এইটাকে সরল বাচ্চার্থে নিয়ে আসা খুব মুশকিল, কিন্তু তার যে পরিচয় নিষ্কলঙ্ক আমার মূর্তি লিখছে অত জটিল জিনিস, অথচ বলছে জলের মতন সহজ হয়ে আমি আসছি, অগণ্য বিস্তৃতির স্তর সরিয়ে আমি এসে দাঁড়িয়েছি। এইরকম উচ্চারণ আমরা বাংলা ভাষায় সত্যি পাইনি। স্বভাবতই যেমন সে লিখছে, অখিল শান্তিহীন সিঙ্গার করুণায় বঙ্গুর জ্যোতি নিয়ে লাবণ্যময়ী আমিও দেখেছি ধূসর মরুদেশে অধিকাংশই অন্বেষণ ভেবে দলিত তীরের মতো তুমি জ্বলে ওঠো। এর সহজে বোঝা যায় না এই লাইনগুলো, কিন্তু সিঙ্গার করুণার মতন শব্দ ব্যবহার করছে। যাই হোক, সম্ভব এইভাবে তার যে প্রতিষ্ঠান বিরোধী বিদ্রোহী সত্তা ছিল, সেই সত্তার কারণেই সে সহজ ভাষাবোধ, সহজ বাচ্চার্থের মধ্যে যায়নি। সে সেখানে তোলপাড় করেছে, সে সেখানে সমস্ত কিছু অর্থকে ঘুরিয়ে দিয়েছে। অথচ এই বইটা যত জটিল, যত অস্পষ্টই হোক, আমরা একে সরিয়ে রাখতে গিয়েও কাছে রাখি, খুব বেশি দূরে সরাই না, সরিয়েও রাখি এবং কাছেও রাখি। কারণ আমরা জানি এর থেকে অনেক আলো এর মধ্যে লুকিয়ে আছে। সেই আলো আমাদের খুঁজতেই হবে, সেই আলো আমাদের পেতেই হবে। দেখা যাক কি হয়। শম্ভু নিজের সম্পর্কে যে ধরনের ব্যঙ্গবিদ্রুপ করতো, সমস্ত সাহিত্য লেখা নিয়ে যেসব ব্যঙ্গবিদ্রুপ করতো, এটা কোনো অসুপ্রসূত নয়। অনেকে অসপ্রসূত ব্যঙ্গবিদ্রুপ করে। সে হচ্ছে আস্তিত্বিক স্তর থেকে তার কাছে সবকিছুই হয়তো অর্থহীন মনে হতো, যার ফলে সে নিজের বাঁচার জন্য খুব যত্ন করেনি। সে অনায়াসে পেরেছিল জরুরি অবস্থার সময় জ্যোতির্ময় দত্তের সঙ্গে থেকে তার প্রতিবাদ করতে, এবং তার জন্য তাকে বিরাট অত্যাচার ভোগ করতে হয়। সে জেল খেটেছিল অনেকদিন। এসবই করেছিল। আমার ধারণা, আমার বিশ্বাস করতে ভালো লাগে যে আমাদের প্রতিনিধি হিসাবে, আমাদের নৈতিক প্রতিনিধি হিসাবে, কেন আমরা তো কিছু করিনি। আমরা সেই ইমার্জেন্সিকে খুবই বিরোধিতা করেছিলাম, সেই ইমার্জেন্সিকে মনে মনে, কিন্তু সম্ভব প্রকৃত করে দেখালো। আমি এই কথাটা রবীন মন্ডল আর্টিস্টকে বুঝিয়েছিলাম যে শম্ভু যেভাবে সেবা করেছে, সে আমাদের প্রতিনিধি হিসেবে করেছে। আপনারা যারা ছবি আঁকেন, আপনারা অনেক সময় অনেক এক্সিবিশন করে অনেক অসহায় মানুষকে সাহায্য করেন। শম্ভু কখনো কিছু চায়নি। আমারই একটা বুদ্ধি থেকে আমি ওকে বোঝালাম যে আপনারা যদি একটা শম্ভুর জন্য কিছু করেন। তা রবীন্দ্র শম্ভুর জন্য, এটা খুব প্রাসঙ্গিক কথা হচ্ছে না, তবুও বলছি, 40 জন শিল্পীর কাছ থেকে 40টা ছবি নিয়ে একটা এক্সিবিশন করেন, এবং তাতে কিছু টাকা উঠে শম্ভুকে দেওয়া গিয়েছিল। কিন্তু এতে একটা বিরাট জিনিস হয়েছিল তখন কলকাতা শহর, যেমন এখানে সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, আর্টিস্টরা তো সবাই, এরা সব একসঙ্গে, আলোক সরকার একটু জয়েন করেছিলেন উদ্বোধনের দিন, এবং মনে হচ্ছে যে এটা শিল্প এবং
শিল্পী এবং কবিদের একটা মিলনের দিন। যাই হোক, এই বললাম, আমি জানি এর থেকে আর বেশি কি বলবো। ভবিষ্যতে অন্তত পক্ষে সবুজ লেখা নিয়ে আরো কথা হবে, আরো আলোচনা হবে। ইতিমধ্যে এই কথা নিয়ে যে আলোচনা হচ্ছে, কিন্তু সম্পর্কে বোঝা যায় না বলে সরিয়ে রাখতে কেউ পারছে না, এটি একটা আশ্চর্য ব্যাপার। এভাবেই একজন কবির প্রতি সমকালীন ও অনুজ কবিদের শ্রদ্ধা তর্পণ আমাদের কবিতার কাছে আরো নিবিড় করে এনে দেয়। আসুন এবার একটা বিজ্ঞাপন বিরতির দিকে আমরা যাই। ততক্ষণ ভালো থাকুন, সঙ্গে থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম বন্ধুরা। আপনারা দেখছেন এবং বিকল্পের দ্বিতীয় পর্ব। অনলাইন ভিডিও ম্যাগাজিন এবং বিকল্পের এই দ্বিতীয় পর্বে এখন আমরা শুনে নেব একটি ছোট গল্প। গল্পের নাম হারানো প্রাপ্তি নিরুদ্দেশ। লকডাউন যে শেষ হবে সত্যি বলতে কি ভাবতেই পারছিলাম না। যদিও পুরোপুরি শেষ হয়নি, বাঁধন একটু আলগা হয়েছে মাত্র। প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে আরও সতর্ক থাকতে। বলুক গে, আর পারা যাচ্ছিল না। নিজেকে কেমন দেওয়ালের মাঝে আটকে পড়া আনারকলি বলে মনে হচ্ছিল। নিকুচি করেছে অমন বেঁচে থাকার। যাক, বেঁচে যখন গিয়েছি এবং সুযোগও পেয়েছি, তখন সেলিব্রেট তো করতেই হবে। আহা, কতদিন বন্ধুদের মুখ দেখি না। বেঁচে থাকার অন্যতম প্রেরণা বন্ধু সঙ্গও তো বটে। দরজা খুলে আমাকে দেখেই নিলয় অবাক। কিভাবে এলি? পুলিশ ধরল না? আমি হাতের প্যাকেট থেকে বোতলটা বের করে বললাম, ধরেছিল। এটা দেখিয়ে বললাম, কেনার যখন পারমিশন দিয়েছেন স্যার, তখন পান করার পারমিশন থাকবে না? নিলয় ধমক দিল, এখনো দুঃসময় কাটেনি, এর ভেতরই তুই বাড়াবাড়ি শুরু করে দিলি। নিলয়ের ধমককে হেসে উড়িয়ে দিলাম, কারণ বোতলটা দেখেই নিলয়ের চোখ যে চকচক করে উঠেছিল সেটা আমার নজর এড়ায়নি। এড়াবেই বা কেন? বন্ধুদের চোখে এটুকু আনন্দ দেখার জন্যই তো বেঁচে থাকা। নিলয়ের স্ত্রী শিপ্রা আমাদের পানভোজনের ব্যাপারে বরাবরই উদার। শুধু উদারই নয়, সামান্য ভাজাভুজিও এত তরিজুত করে বানায় যাকে বলে লাজবাব। কিন্তু আজ গম্ভীর গলায় বলল, বেশিক্ষণ নয় কিন্তু, আসর তাড়াতাড়ি শেষ করতে হবে। খানিকটা থতিয়ে গেলেও হেসে বললাম, জো হুকুম মহারানী। বোতলের অধিকাংশটাই নিমিষে উড়ে গেল। যাওয়ারই কথা। আমাদের দুজনের তো ভেতরটা মরুভূমি হয়েছিল। পুরোটাই হয়তো শেষ হয়ে যেত, কিন্তু আমার বাড়ি থেকে ঘন ঘন ফোন আসতে লাগলো। কলির বক্তব্য, রাস্তা নাকি পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। ওফ, মানুষের আর ভয় যাবে না। অগত্যা উঠে দাঁড়াতেই হলো। ঠিক তখনই ভেতরের দরজায় এসে দাঁড়ালো শিপ্রা। নিলয়ের দিকে তাকিয়ে কি যেন একটা ইশারা করলো, কিন্তু নিলয় ততক্ষণে এতটাই বেতালা যে খেয়ালই করলো না। বাধ্য হয়ে আমি বললাম, কিছু বলবে? শিপ্রা লজ্জিত গলায় বলল, তেমন কিছু নয়, মানে ওই গ্লাস, প্লেট আর ওই চামচগুলো সেন্টার টেবিল থেকে নামিয়ে এক কোণে রেখে দিলে খুব ভালো হয়। অবাক হয়ে আমি তাকালাম নিলয়ের দিকে, কিন্তু নিলয় লাফিয়ে উঠে স্ত্রীর কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, রেখে দে রেখে দে, সাবধানে রাখিস। আমি অবাক হয়ে গেলাম। মনে পড়ে গেল ঠাকুমার কাছে শোনা গল্প। দেশের বাড়িতে নাকি অন্তজ সম্প্রদায়ের লোকেরা উচ্চ সম্প্রদায়ের লোকের বাড়িতে খাওয়ার পরে বাসন মেজে দিয়ে আসতো। আমার ক্ষেত্রেও কি তেমনটাই হচ্ছে? বুঝতে না পারি নিলয়কে বললাম, বাসনগুলোও কি মেজে দিয়ে যেতে হবে? নিলয় বলল, মানে রান্নাঘরে ঢুকবি তুই? মদ খাওয়ানোর বাহানায় আমাদের সবাইকে মেরে ফেলতে চাস নাকি? যা বলা হয়েছে সেটুকু কর, কাল ঝিবেটি এসে বাসন মাজবে। এখন আমাকে সারা ঘরে স্যানিটাইজার ছিটিয়ে তারপর স্নান করতে হবে। যা পালা। বাইরে বেরিয়ে দেখলাম আমার স্কুটির ওপরে একটা কুকুর শুয়ে আছে। সচরাচর মদ খেলে আমি খুব উদার হয়ে পড়ি, কিন্তু আজ মাথার ভেতরটা কেমন যেন আগুন চেপে গেল। কুকুরটাকে একটা লাথি কষিয়ে বললাম, যা পালা। এই দুর্যোগের সময়, এই মহামারীর সময় কি কবিতা করা মানায়? কাব্যি লেখা মানায় কি? সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নেটওয়ার্কে একের পর এক
কবিতা প্রয়াস। আমাদের এক সমকালীন বন্ধু এই নিয়ে একটি বিখ্যাত দৈনিকে প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধ না বলে সেটিকে নিবন্ধ বলাই ভালো। এটি তার ব্যক্তিগত অভিমত, যদিও তাকেও আমরা এ ধরনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখেছি এই কোয়ারেন্টাইন পিরিয়ডে। তবু আমাদের অনেক কথা লিখতে হয়, আমাদের নিজেদের বিশ্বাসের বাইরে দাঁড়িয়েও, কারণ আমরা লেখক, আমরা লিখিয়ে, আমরা লেখা কর্মী। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কোনো সংকটের সময় যে কোনো শিল্প যদি স্বতঃস্ফূর্তভাবে কোনো একজন শিল্পীর কাছে ধরা দেয়, তবে তা প্রকাশ করাটাই বাঞ্ছনীয়। আপনারা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাবেন, পৃথিবীতে যখনই নানা ধরনের সংকটের মুহূর্ত তৈরি হয়েছে, তখন সেই সংকটে অগ্রণী ভূমিকা নিয়েছে কবি, শিল্পী, সাহিত্যিকরা। তাদের কবিতা দিয়ে, গান নিয়ে, ছবি নিয়ে, থিয়েটার নিয়ে, চলচ্চিত্র নিয়ে। সুতরাং যার যা মনে হচ্ছে তিনি তা ব্যক্ত করছেন। আমরা বরং এই অবকাশে এক্ষুনি কী ধরনের কবিতা লেখা হচ্ছে বাংলায় তার কয়েকটি শুনে নিই। প্রথম কবিতা, মিলনের জন্য কয়েক লাইন। স্মৃতিকে বাঁচাবে বলে জামার বোতাম ঘরে ফুটিয়ে রেখেছ তুমি নিষিদ্ধ গোলাপ। কবিতার জন্য তুমি কিছু তীক্ষ্ণ বাণবিদ্ধ শব্দ খুঁজেছিলে, জাদুদণ্ড শূন্যে তুলে মুষ্টির ধুলো ছুঁড়ে বাজিকর সেই দিন অলৌকিক জ্যোৎস্না এনেছিল। জ্যোৎস্না মানে মিষ্টি কোনো সদাগন্ধ নয়, জ্যোৎস্না মানে হেরে যাওয়া রেসুরের ম্লান চোখে ভূমিকম্প, কিমাকার বিষণ্ণতা। বহুক্ষণ আগে তুমি রুক্ষস্বরে বলেছিলে, বেহালা বাদক তুমি বাজনা থামাও। বেহালা থেমেছে বহুক্ষণ, পাহাড়ের গা বেয়ে ঝরেছে অন্তিম নিঃসন। তবু কেন কিছু শব্দ ভিড় করে বুকের কপাটে, তবু কেন কিছু মেঘ আলো থাকে তীব্র কুয়াশায়। আমার দ্বিতীয় নিবেদন, কে আমাকে বিদ্ধ করে, কে আমাকে বিদ্ধ করে, কে আমার হাতে রাখে হাত, কোন সে সন্ধানী দৃষ্টি সঙ্গে নিয়ে উদ্যত করাত ধেয়ে আসে বুকের গভীরে। এখন জীবনে নেই কবিতার কোনো অভিঘাত, আলো আর অন্ধকার সমার্থক এই জনপদে। চিত্রল অরণ্য থেকে ভঙ্গুর তমসা ঝরে পড়ে, গড়ে ওঠে মানচিত্র, ভূমিজ সম্পদ, ভেষজ বৃক্ষের কাছে শুশ্রূষার প্রতিশ্রুতি কেমন তামাদি হয়ে যায় সুপ্রাচীন বিশ্বাসের ছড়ানো উঠোনে। আমি তাই অবিশ্বাস, ঘৃণা, প্রবঞ্চনা এবং সন্ত্রাস নিয়ে আজও সুখে থাকতে চাই, প্রতিটি শত্রুর মুখে ছুঁড়ে দিয়ে অনবদ্য স্বপ্নলব্ধ ছাই। কবিতার নাম সময়। এই মুহূর্তে দূরের কয়েকটা গাছ আমার নিন্দে মন্দ করছে খুব, তাই সাঁই সাঁই আওয়াজ হচ্ছে জানালায়। ওরা অন্যের কথায় বিশ্বাস করছে আজকাল। কিসের জন্য অবাক হয় মানুষ, কিসের জন্য প্রশ্ন? তবে দৃষ্টি নামিয়ে নাও দুঃসময়, আমি অমাবস্যার মতো, অথবা ওই নগ্নিকা দেবী যার পুজোয় সারা রাত। বোঝার মতো কি বাকি আছে তোমার এই রহস্য রোমাঞ্চে? ওই যে গাছগুলোকে বিষিয়ে দিয়েছো আর শিখিয়ে পড়িয়ে নিয়েছো সব সঞ্জীবনী গুল্মগুলিকে, ওরা কেন বিশ্বাস হনন করলো? কিসে লুব্ধ করলে? তোমার আগুনে জীবকে ভয় পায় ওরা, তাই বলে আমিও যে এসব বাতুল ইচ্ছে গুটিয়ে নাও। আমার কাঁধে হাত রাখার হৃদয় তোমার নেই। কবিতাটির নাম ডানা। একটি ডানার মধ্যে কতগুলো পালক থাকলে নিশ্চিম শূন্যে ওড়া যায়? কিভাবে ভারসাম্য রেখে বাতাস তাকে পুষ্ট করে? আমি তাকে স্বপ্ন উড়ান বলবো নাকি মেঘযান? আসলে ওড়ার মধ্যে
যে স্বাচ্ছন্দ্য ও স্বাধীনতা থাকে তাতে প্রসন্নতা ছড়িয়ে দেয় আলো। সেই আলোয় ইচ্ছে ডানা ভর করে থাকে। আমি খুব কাছ থেকে দেখেছি কি নিপুণ শিল্পে ডানার মধ্যে জড়িয়ে থাকে পালক। বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে দেখলে মনে হবে আমি এক অ্যারোনটিক্স গবেষক, অথচ ডানা নিজেকে কিভাবে মেলে দেয় আকাশে তার জন্য কোনো জাদু জানার দরকার নেই। ডানার মধ্যে থাকে সাবলীল ভারসাম্য। কবিতাটির নাম পড়ছে মনে। পড়ছে মনে আমরা দুজন ভিজেছিলাম রাসবিহারীর নীল জ্যোৎস্নায়। পড়ছে মনে গড়িয়াহাটের ফ্লাইওভারে মাথার উপর পূর্ণিমা চাঁদ মাঝরাত্রির একটা দুটো খুচরো গাড়ি। ভিজেছিলাম আমরা তখন ফ্লাইওভারের উপর থেকে গড়িয়ে পড়া জ্যোৎস্না মাখা ঘোরের রাতে। পড়ছে মনে ডুবেছিলাম আইসক্রিমে, ডুবেছিলাম গড়ের মাঠে ভর দুপুরে। দুটো ছাগল বেতঘোড়া চিবুচ্ছে ঘাস ফাঁকা মাঠে গাছের তলায়। আমরা তখন ডুব মেরেছি ঘেমো রোদে ছাতা মাথায় আইসক্রিমে। এক দুটো লোক ডুবেই ছিল কৃষ্ণচূড়ার ছায়ার জালে। ঘাড় বেঁকিয়ে দেখছিল কাক, ছিটকে সরে আইসক্রিমের কাঠিকে তাই বন্ধু ভেবে চুষছিলে সেই ভর দুপুরে পাগলা রোদে ডুব সাঁতারে। পড়ছে মনে। পড়ছে মনে সন্ধেবেলায় নদীর ধারে দুজন মিলে ভেসেছিলাম হল্লেটে লাল স্বপ্ন জলে। নীলচে আকাশ বেগুনি রং নামলো মনে তোমার আমার। নৌকা সিলুট নদীর জলে মূর্তি দুটি নিথর বসে ভাসছে প্রেমে কি উল্লাসে। কি বিশ্বাসে আঁকড়ে ধরে মন মিলেছে এক মোহনায়। পড়ছে মনে স্বপ্ন অলিক দেখেছিলাম মাটিতে পা ভেসেছিলাম শ্রাবণে সন্ধ্যা ভিজেছিলাম কোন অতলে ডুবেছিলাম ভেসেছিলাম ডুবেছিলাম। পড়ছে মনে। আমার বিষাদ গেরস্থালি বইটি থেকে দুটি কবিতা পড়ছি। এখন রান্নাঘর সমস্ত দেখতে পায়, তার লুকোনো ঘরের জানলায় যজমানি করে। গভীর দুপুরের ঠাঠা কাঁসার বাসন বোঝে অবেলায় মুখ কোনো চোখের লবণ। নীরব অক্ষরে লেখা থাকে শেষ কালো কলম স্তবক। বাটি আর থালার কানায় কেউ কেউ উনুন মুছিয়ে ফিরে যায়। কাটা ঘায়ে নুন ছিটে লাগে, কড়াই ধরে যায় হুঁশ নেই তার। পৃথিবীর বেদনার পাক দিতে দিতে একদিন তোমায় দেখি, কানে যেন অশ্রু ছাপ, বুনে ফুঁ দিয়ে ডানা উড়ে যায়। এই নাও পরিযায় সাপ, সংসারের নীরটুকু ভাঙো। মারো আরো যত পারো, জাদু ঘষে আমাকে সাজাও। বিনা দোষে নিষেধ তৈরি করো, বিনা দোষে শাস্তি দাও। দূর করে দাও এ জীবন, যাবজ্জীবন সাজা হোক তার। ফিরে আসার জন্য আপনাকে গড় করি, জান কবুল একদিন রাশের চাঁদ ফেরি করুন কয়েকবার। দরিয়ায় ডুব ডুব ত্রাস পানি এলে সাঁঝের গলুই পার হবে ধনিয়াখালির বাঁজামে। কাপড়ের কমলা পারে কতবার সে তার কৈশোর মুছে ফেলেছে। গৃহে তার 18 বছরের পুত্র প্রতি রাতে একই খাটে শুয়ে মাংসের কুয়াগুলো ফেলে দেবে বলে ফ্রিজ থেকে বার করে। ভুলে যাওয়া কৌটোয় তার জনি খুলে রাখা আছে 22 বছর। কদমের থ্যাতলানো পিণ্ডের ওপর মায়া হয়, মনে হয় এই বুঝি ডাকলো কেউ। কেউ যেন বুক ফাটিয়ে কেঁদে বারণ করছে, আসলে কেউ নয়। পরপর সমস্ত সংখ্যা প্রতারক, একে একে সবাই আমারই গায়ের পরে ভাত উগলে দেয়। বিগত জন্মের অন্ন তরকারি নৈহার ফেরত মেয়ে যেমন কান্নার ভেতর ছুঁড়ে দেয়। টুকরো করা হরলিক্স বিস্কুট চাঁদমালা হরফের পাশে। রক্তদাগ। রক্তের দাগ হাতে নিয়ে ফিরেছিল অশ্বিনী পুত্রদয়
প্রকাশ্যে, যুদ্ধের বিজয়ী স্মারক যে শ্বেতস্য, সন্ধ্যার কুয়াশার রক্তাক্ত মাঠে তার রেশাধ্বনি শুধু রয়ে যায়। এদের উত্তর পুরুষ আমি, হাতে সেই রক্তদাগ, আর কি জানতে চাও? হে হিম নদী, জননী আমার বরফের মতো গলে গলে পড়েছিল, অতৃপ্ত পুরুষের মতো রুক্ষ শিলাদেহে। আমি শুধু নই, একে একে পঞ্চজন, যুদ্ধবাজ নই, তবুও হাতের এই শোণিত গন্ধ নিয়ে হেঁটে যাই। নির্বাণ নেই, ব্যক্তিগত যাবতীয় অশ্রুকণা চিতার আগুনে পুড়িয়ে এসেছি। জ্ঞানী সারসের কাছে খুলে দেখিয়েছি বুকের নরম মাংস, পুরুষত্ব বিসর্জনের ক্ষত। আজ নিমগ্ন বিষাদের এই মৃত্যুপুরী। হে অশ্বিনী পুত্রেরা, তোমরা সাক্ষী আছো, যুদ্ধ নয়, চেয়েছিলাম একখণ্ড ছায়াবৃক্ষের ভূমি ও এক বুক বাতাস। আজ এই রক্তে ভেজা বদ্ধভূমি বধি জলে ধুয়ে দিলে মুছে যাবে কি রক্তদাগ? দিব্য ছিলাম। পিঠের ক্ষত দেখতে পেয়েছ? বুকের ক্ষত বাদই দিলাম। সত্যি বলছি, কোনো একদিন আমিও কিন্তু দিব্য ছিলাম। বিশ্বাস ছিল, নিশ্বাস ছিল, বোতাম খোলা বাতাস ছিল, আকাশ ভরা তারার নিচে মাদুর পেতেছিলাম। সত্যি বলছি, কোনো একদিন আমিও কিন্তু দিব্য ছিলাম। সূর্য ওঠে, চাঁদও আছে, সন্ধে হলে শাঁখও বাজে। আমি হঠাৎ কেমন জানি পাগল হয়ে গেলাম। সত্যি বলছি, কোনো একদিন আমিও কিন্তু দিব্য ছিলাম। আজকে যাকে দেখছো কালো, লাগছে না আর মোটেই ভালো, সেই কালোরই একটা জোনাক তোমার হাতে দিলাম। সত্যি বলছি, কোনো একদিন আমিও কিন্তু। কবিতাটি সদ্য লেখা, নামকরণ হয়নি। এক পাতা খাদ্য তুমি দিলে ওকে লিখে, এক পাতা তাল বাদ্য, এক পাতা গাল বাদ্য, ববম ববম দিলে দেবার্চনা শিখে, কাব্যকলা শিখে, ভাষা আর ছন্দের গতিচ্ছন্ন মেনে আর নান্দনিকতার নিরিখে। এক পাতা কান্না দিলে, এক পাতা ভান দিলে, এক পাতা গান দিলে, নাও রান্না করো, নাও খাও। নীরবে হা ঘরে আর হা ভাতের হাতে এক মুঠো চাল দেবে কি এখন ঘুমে চলে গিয়েছে ভাষা। হ্যালুসিনেশন সিরিজ থেকে একটি কবিতা। আমার কোনো টেপ রেকর্ডার নেই। শ্মশানে বসে সাধু কাকুর কাছে শুনছি জন লেননের গান, শুনছি বব ডিলান আর জর্জ হ্যারিসন, আর চুপচাপ জিভ বের করে শুনছেন কালী মাতা। আংরা ভাষার পারে শাল কাঠের চিতা সাজিয়ে তুলছেন ভোলা মুখুজ্জে। এই শ্মশানের তিনি স্বঘোষিত ডোম। সধবার মৃতদেহ পড়ে আছে চরের নুড়ি পাথরে। হ্যাজাকের আলোয় তার সিঁদুরের মস্ত ফোঁটা চকচক করে। সিগারেট ধরিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছে তার নিরুত্তাপ স্বামী। আমি মন্দিরের দেয়ালে এলিয়ে এই সব দেখি। গিটারের সুর ওই মৃতদেহ স্পর্শ করে আসে। লেননের গান ওই চিতাকাঠ স্পর্শ করে আসে।
ডিলানের গান ওই চিতাকাঠ স্পর্শ করে আসে। আমি চোখ বুজে শতবার কত কিছুই ইমাজিন করি। সাধু কাকু গাঁজা টেনে ঘুমিয়ে পড়েছে, আমি শুধু তখনও তার গান শুনে চলি। আমার ভিতরে বাজতে থাকে শ্মশান গিটার। নমস্কার। বাজে পোড়া গাছ, আস্তে আস্তে ভুলে যাব সব কিছু। বাজে পোড়া গাছ, হাহাকার পোড়া ছাই, ভাঙা রেলপথ, উঁচু নিচু বাড়িঘর, গরিব কলোনি, জলে ডুবে যাওয়া গ্রাম, দু একটি পথ, ঝোপঝাড় কাদামাটি। আস্তে আস্তে ভুলে যাব জল খেতে, ছড়িয়ে ছিটিয়ে থাকবে খেলনা বাটি। পরের কবিতা, এখন ঘুমোতে গেলে। এখন ঘুমোতে গেলে ভয় হয়, কাল ভোরে জেগে উঠব তো। তড়িঘড়ি এপাশ ওপাশ করি, ছেলের হাতটাকে নেই লতার মতন চেপে ধরি। শরীরে জড়িয়ে রেখে চোখ বুজি, জল খাই, দেখি একটি লাউয়ের মাচা সহ ক্রমশ আকাশে উঠে যায় ঘুড়ি। আর ঘুমোতে গেলেই রোজ ভয় করে, কেটে যাবে বলো না লাটাই। যা হচ্ছে পারছি না, ক্রমশ ঝুঁকে পড়ছি হাওয়ার দিকে, জলের দিকে, গাছ কিংবা নদীর দিকে। যেতে যেতে স্পষ্ট হচ্ছে রাস্তা, অরণ্যকে ঘিরে রেখেছে রহস্য। ক্রমশ তাদের আবিষ্কার করতে করতে যাব। তাই এই চায়ের দোকানে এসে বসা। অথচ প্রতিদিন আহত আর অস্বাভাবিক লাগছে সব কিছু। গোটা অরণ্যটাই উঠে এসেছে পিঠে। চিতাবাঘ আর হরিণের দৌড়াদৌড়ি, টের পাচ্ছি মুহুর্মুহ। এনকাউন্টার করতে করতে ছুটে আসছে পুলিশ। এই যুদ্ধক্ষেত্রে কোনো ফুলের বাগান নেই, কোনো শিশুর হাসি নেই। যা হচ্ছে সব ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে, টুইটারে আর টিকটকে। নমস্কার বন্ধুরা, এবং বিকল্পের এই দ্বিতীয় পর্বে একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। প্রতিবারের মতো এবারেও আমরা একটি সম্পাদকীয় প্রতিবেদন দিয়ে আমাদের এই পর্বটি শেষ করব। তবে আজ আলাদা করে কোনো সম্পাদকীয় প্রতিবেদন এখানে উপস্থাপিত করব না আমরা বরং আসুন রবীন্দ্রনাথের একটি গান শুনি। এই গানটির আবেদন আজ বোধহয় সবচেয়ে বেশি প্রয়োজন আজকের এই বিধ্বস্ত পৃথিবীতে। সকাতরে ওই কাঁদেছে সকলে, শোনো শোনো পিতা, কহ গানে গানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ গানে গানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ গানে গানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু
ধরিতে চায় এ মরু প্রান্তরে মরিচিকা ধরিতে চায়